Hello everyone, welcome to the class. কেমন আছেন আপনারা? Thank you so much for joining and thank you so much for waiting. So আজকে আমরা একটা passage 1 solve করব. We're going to solve a passage number 1, first passage যেটা। তো আপনারা তো জানেন যে first passageটা comparatively easy হয়, তাই না? তো একাডেমিকদের first passage comparatively easy. ওকে, সো আজকে আমরা ফার্স্ট প্যাসেজ করব, কালকে সেকেন্ড প্যাসেজ, নেক্সট ক্লাসে থার্ড প্যাসেজ, তারপর আবার জিটিতে সেকশন 1, জিটিতে সেকশন 2, সেকশন 3 আমরা একটা একটা করে সেকশন শেষ করব। অলরাইট? এবং আমার প্ল্যান আছে যে আপনাদের জন্য একটা টেস্ট অ্যারেঞ্জ করার। যে 20 মিনিটস একটা টেস্ট হবে ফার্স্টে, দেন ওইটা আবার আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। এরকম একটা প্ল্যান আছে। লেটস সি, আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে ডেফিনিটলি হবে। তো আজকে যে প্যাসেজটা আমরা আলোচনা করতেছি এটা হচ্ছে ফার্স্ট প্যাসেজ, প্যাসেজ নাম্বার 1। তো প্যাসেজ নাম্বার 1 আমরা জানি যে কম্পারেটিভলি ইজি। প্যাসেজটার নাম হচ্ছে সাউথ পোল অ্যাডভেঞ্চারার্স। তো সাউথ পোলে যখন মানুষ গিয়েছিল, এটা একটা মানে খুব একটা এক্সাইটিং ব্যাপার ছিল এবং মানে লাইক মানুষ যখন চাঁদে যায় তখন যেরকম একটা এক্সাইটমেন্ট ছিল, মানুষ যখন ফার্স্ট টাইম সাউথ পোলে যায় বা নর্থ পোলে যায় বা আ মাউন্ট এভারেস্টে যখন ফার্স্ট টাইম ওঠে, সবগুলা ফার্স্ট টাইম সবার একটা টার্গেট ছিল যে আমি সবার আগে যাব। তো দিস ওয়াজ এ রেস পার্টিকুলারলি অ্যামং মেনি অ্যাডভেঞ্চারাস। তো ওইটা নিয়ে এই প্যাসেজটা খুব ইন্টারেস্টিং। যখন আমি পড়তেছিলাম আজকে আপনাদের ক্লাসের আগে, আই ওয়াজ সলভিং ইট। খুব আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে ২ টা কোয়েশ্চেন টাইপ আমি সলভ করেছি। একটা হচ্ছে ট্রু, ফলস অ্যান্ড নট গিভেন। দি আদার ওয়ান ইজ এমসিকিউ। ১৩ টা প্রশ্ন। সো একটা প্যাসেজ টোটাল একটা প্যাসেজ সলভ করার জন্য কতক্ষণ সময় দেওয়া হয়? আপনারা একটু কমেন্টে লেখেন তো দেখি, মনে আছে কিনা? 20 মিনিটস, তাই না? আপনাদের হয়তো মনে আছে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা প্যাসেজ একটু বেশি সময় ধরে করাটা, ঠিক আছে? যে আচ্ছা ২০ মিনিট হয়ে গেছে, আর ২ টা মিনিট ৩ টা মিনিট আমি বেশি দিয়ে দেখি যে হয় কিনা। এটা কিন্তু ব্যাড ইনভেস্টমেন্ট। এটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করেছিলাম। প্রবাবলি ২-৩ টা ক্লাস আগে বলেছিলাম। যে এই নসিহত করেছি যে এটা করা যাবে না। আপনি ২০ মিনিট হয়ে গেছে মানে ওটাকে ডান। ওটা ক্লোজ করে আপনি এটা ভুলে যান। ২০ মিনিট চেষ্টা করে যেটা হয় নাই ওইটা আর হবে না। আনসার একটা কিছু দিয়ে আপনি পরেরটাতে যান। বিকজ প্রত্যেকটা প্যাসেজেই কি থাকে? কিছু সহজ প্রশ্ন থাকে। ইভেন প্যাসেজ নাম্বার 3 যেটা কঠিন প্যাসেজ সেখানেও ২, ৪, ৫ টা প্রশ্ন সহজ। সো এমন যেন না হয় যে প্রশ্ন ১ম দিকে বেশি টাইম দিয়ে পরে শেষের দিকে সহজ প্রশ্নই আপনি সলভ করতে পারলেন না। এটা যেন না হয়। বাসাতে আপনারা চেষ্টা করবেন 20 মিনিটস এ করার। সো ফার্স্ট এ ট্রু, ফলস অ্যান্ড নট গিভেন আছে। প্রথম ১ থেকে ৫ লিখেছি আমি এখানে। টোটাল ৭ টা প্রশ্ন ইন টোটাল। there are 7 কোয়েশ্চেনস। এখানে সবগুলা প্রশ্ন আছে। কোয়েশ্চেন নাম্বার ১ থেকে কোয়েশ্চেন নাম্বার ৮ পর্যন্ত হচ্ছে ট্রু, ফলস অ্যান্ড নট গিভেন। আর তারপরে আবার এখানে ৯ থেকে এমসিকিউ আছে। তো যখন আমরা ট্রু, ফলস অ্যান্ড নট গিভেন করতেছি, এটা হচ্ছে আমার ফার্স্ট প্যারাগ্রাফ। তো ট্রু, ফলস অ্যান্ড নট গিভেন করার ক্ষেত্রে আমরা কি করব? ফার্স্ট স্টেপ কি? দেখি আপনাদের মনে আছে কিনা। হোয়াট ইস দ্য ফার্স্ট স্টেপ? পরীক্ষায় প্রশ্ন ওপেন করলেন, প্রথম প্যাসেজ ওপেন করলেন, করে দেখলেন যে ট্রু, ফলস আসছে। এখন প্রথম স্টেপ কি করবেন আপনি আমাকে বলেন। কমেন্টে লেখেন। হোয়াট শুড ইউ ডু? যখন আমরা দেখলাম যে ফার্স্ট কোয়েশ্চেন টাইপটা ট্রু, ফলস অ্যান্ড নট গিভেন। আপনারা কি করবেন দেখি কমেন্টে কি লিখছেন। লেখেন। হোয়াট ইস স্টেপ 1? হোয়াট শুড আই ডু? শুড আই রিড দ্য প্যাসেজ? শুড আই রিড দ্য কোয়েশ্চেন? কোয়েশ্চেন পড়ব, রাইট। কোয়েশ্চেন পড়ব। দ্বিতীয় প্রশ্ন, কয়টা প্রশ্ন পড়ব? এখানে ৮ টা প্রশ্ন আছে। আমি কি ৮ টাই পড়ব? আমি কি ১ টা পড়ব? আমি কি ৩ টা, কয়টা পড়ব? হাউ মেনি কোয়েশ্চেনস? ২ টা কোয়েশ্চেনস, অ্যাবসোলিউটলি কারেক্ট। ২ টা কোয়েশ্চেন পড়ব। প্রশ্ন যখন পড়ব তখন আমি কি করব? প্রশ্নের মধ্যে ফোকাস ওয়ার্ড আইডেন্টিফিকেশন করব, তাই না? ফার্স্ট কোয়েশ্চেন এবং সেকেন্ড কোয়েশ্চেনটা পড়ে আমরা ফোকাস ওয়ার্ড আইডেন্টিফিকেশন করব। প্রশ্ন হইতে পারে যে ২ টা প্রশ্ন আমরা কেন পড়তেছি? কারণ ২ টা প্রশ্ন পড়লে যদি একটা প্রশ্ন নট গিভেন হয়, তাহলে সেটা ধরার চান্স বেশি। আর একটা প্রশ্ন পড়লে ওটা যদি নট গিভেন হয়, তাহলে ওটা ধরা যাবে না, খুব টাফ হয়ে যাবে। এ কারণে ২ টা প্রশ্ন পড়ব এবং প্রশ্ন থেকে আমরা কি করব? ফোকাস ওয়ার্ডটাকে আইডেন্টিফিকেশন করব। সো ফোকাস ওয়ার্ড কি? নাউন, নাম্বার এবং টার্মস। আসেন আমরা দেখি যে এখানে কোন নাউন, নাম্বার বা টার্মস আছে কিনা। প্রথম প্রশ্নে কি লেখা আছে? শি রেইজেস। বুঝাই যাচ্ছে যে শি রেইজেস যেহেতু অ্যাপোস্ট্রোফি এস দিয়েছে, তাহলে এটা একটা নাম, একটা ব্যক্তি। শি রেইজেস ট্রিপ টু সাউথ পোল ইজ ওয়েল নোন টু আদার এক্সপ্লোরার্স। শি রেইজ সাউথ পোলে গিয়েছিল, এটা সবার জানা। এটা হচ্ছে প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে কি লেখা আছে? সিন্স শি রেইজ অ্যারাইভড ইন অ্যান্টার্কটিকা, স্মলার শিপস হ্যাভ অলসো মেড দ্য জার্নি। মানে শি রেইজ অ্যান্টার্কটিকাতে পৌঁছানোর পরে ছোট, ছোট নৌকা বা ছোট, ছোট জাহাজ অ্যান্টার্কটিকাতে গিয়েছে। তাহলে আমরা যে প্রশ্নটা পেয়েছি, একটা হচ্ছে শি রেইজের যে ট্রিপটা সেটা ওয়েল নোন। দ্বিতীয়টা হচ্ছে যে শি রেইজ যাওয়ার পরে অনেক ছোট, ছোট জাহাজ ওখানে গিয়েছে। আচ্ছা। তো প্রথম প্যারাগ্রাফে বলছে যে ফর এ ফিউ উইকস ইন জানুয়ারি 1912, ১৯১২ সালে কয়েক সপ্তাহ
অ্যান্টার্কটিকা ওয়াজ ফুল অফ এক্সপ্লোরার্স। অ্যান্টার্কটিকা ছিল বিভিন্ন এক্সপ্লোরারে ভরা। 1912 সালের কথা বলছি। নরওয়েজিয়ান রোয়াল্ড অ্যামান্ডসন, একটা নাম বলল, মিস্টার অ্যামান্ডসন, had reached the South Pole on 14th December and was speeding back to the coast. তো উনি 14ই ডিসেম্বরে সাউথ পোলে পৌঁছে গিয়েছিলেন মিস্টার অ্যামান্ডসন, এবং উনি তখন আবার ফিরে আসতেছেন, স্পিডিং ব্যাক, ফিরে আসতেছেন তখন। অন 17th জানুয়ারি, জানুয়ারি 17 তারিখে, রবার্ট স্কট and the men of the British Antarctic expedition had arrived at the pole. তো উনি 14ই ডিসেম্বরে পৌঁছাইছে, তারপর 17ই জানুয়ারিতে আবার রবার্ট স্কট এবং তার সাথে লোকজনরা পৌঁছেছে সাউথ পোলে। টু ফাইন্ড দে হ্যাড বিন বিটেন টু ইট। বিটেন টু ইট মানে দেখা গেছে যে তারা যখন পৌঁছাইলো তখন তোর মোবাইল আর ফেসবুকের যুগ না, তাই না, যে অ্যামান্ডসন তো আর সাউথ পোলে গিয়ে চেক ইন দেয় না অ্যাট সাউথ পোল। তো সে সাউথ পোলে গিয়ে তার পতাকাটা দাবাই দিয়ে চলে আসতেছে। তো যখন ব্রিটিশ আরেকজন স্কট, সে যখন গেছে, গিয়ে দেখছে যে অলরেডি সেখানে কি নরওয়ের পতাকা লেগে গেছে, মানে সে হেরে গেছে আর কি, তাকে বিট করে ফেলছে কেউ একজন। জাস্ট দেন, ঠিক তখনই, থার্ড ম্যান অ্যারাইভড, আরেকজন লোক সেখানে উপস্থিত হলো, জাপানিজ এক্সপ্লোরার নোবুশিরেইস এলো, জাপানিজ নোবুশিরেইস। তার মানে প্রথমে নরওয়েজিয়ান একজন গেল, তারপরে ব্রিটিশ একজন গেল, তারপরে পরপরই পৌঁছায় গেল জাপানের নোবুশিরেইস। হাউএভার, his part is one of the greatest adventure stories of the 20th century. এই যে এতগুলো তিনজন মানুষ গেছে, তার মধ্যে তার যে অ্যাডভেঞ্চারটা, এটাই হলো সবচেয়ে গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার স্টোরি বিংশ শতাব্দীর, অ্যান্ড ইজ হার্ডলি নোন আউটসাইড হিজ ওন কান্ট্রি। হার্ডলি নোন মানে কি? হার্ডলি নোন এর ইংরেজিতে একটা মজার ফ্রেজ আছে, ওয়ার্কিং হার্ড অর হার্ডলি ওয়ার্কিং, এরকম একটা প্রশ্ন করে। তো এখানে বলেছে হার্ডলি নোন। হার্ডলি শব্দটার মানে কি? দেখি কমেন্টে কেউ একজন লেখেন। কঠিন, শক্ত, এরকম কিছু? হার্ডলি মানে কি শক্ত? ওয়ার্কিং হার্ড মানে খুব কঠোর পরিশ্রম করা, আর হার্ডলি শব্দটার মানে হচ্ছে যেটা মানে করে না বললেই চলে, হয় না বললেই চলে, এরকম। তাহলে ওয়ার্কিং হার্ড মানে খুব কষ্ট করে কাজ করতেছে, কঠোর পরিশ্রম করতেছে, আর হার্ডলি ওয়ার্কিং মানে হচ্ছে যে কাজ করতেছে না বললেই চলে। তো এখানে বলতেছে যে এই যে নরওয়েজিয়ান যে লোকটা গেল অ্যামান্ডসন, বিখ্যাত, তারপরে ব্রিটিশ যে লোকটা গেছে স্কট, তাকেও মানুষজন চেনে, কিন্তু নোবুশিরেইস যে জাপানিজ যে লোকটা গেছে, তার অ্যাডভেঞ্চারটা সবচেয়ে বিখ্যাত ছিল, সবচেয়ে গ্রেটেস্ট ছিল, কিন্তু তার কান্ট্রির বাইরে, জাপানের বাইরে মানুষজন তার ব্যাপারে জানে না। আমি তো জানতাম না এই প্যাসেজ পড়ার আগে, আপনিও জানতেন না। তো হি ইজ নট অ্যাট অল রেকগনাইজ, তাই না, খুব একটা পপুলার না আসে ইভেন বাই ফেলো এক্সপ্লোরার, এমনকি তার সাথে যারা এক্সপ্লোরার আছে, অন্যান্য যারা এরকম এক্সপ্লোরার, তারাও জানে না। তাহলে এই কথার উপর ভিত্তি করে যে তার সাথের এক্সপ্লোরাররাও জানে না, আর এখানে বলল যে সিরাজের ট্রিপ টু সাউথ পোল ইজ ওয়েল নোন, মানে ওয়েল নোন দিয়ে বুঝাইলো যে সবাই জানে, অন্য এক্সপ্লোরাররা জানে। তাহলে এখানে কি কথাটা ম্যাচ করতেছে? দুটার কথা কি সিমিলার হইল? তাইলে ওখানে বলল যে তার ফেলো, ফেলো মানে সাথের অ্যাডভেঞ্চারাররাও জানে না, এক্সপ্লোরাররাও জানে না, আর প্রশ্নে বলল যে সবাই খুব জানে, মানে ওয়েল নোন বলে দিল। তাহলে অ্যাবসলিউটলি ফলস হয়ে যাচ্ছে ইনফরমেশনটা, তাই না? তাহলে একের আনসারটা আমি ফলস দিয়ে দিলাম। আমি শর্টকাটে এফ লিখতেছি, পরীক্ষাতে আপনারা ফলস পুরোটাই লিখবেন। 2 নম্বর প্রশ্নে বলেছে যে সিন্স সিরাজ অ্যারাইভড ইন অ্যান্টার্কটিকা, ছোট ছোট অনেক জাহাজ সেখানে গেছে। তো এরকম ছোট জাহাজের ব্যাপারে কোনো কথা আমরা পাই নাই, তাই না? আচ্ছা, 3 নম্বরে কি বলেছে? সিরাজের অরিজিনাল অ্যাম্বিশন, তার ইচ্ছাটা কি ছিল আসলে? অরিজিনালি সে কি চাচ্ছিল? was to travel to the নর্থ পোল। আচ্ছা, সে নর্থ পোল নিয়ে কথা হচ্ছে। দেখি আমরা যদি নর্থ পোল নিয়ে কোনো কিছু পাই তাহলে আনসার করব। তো পরের সেন্টেন্সটাতে কি লিখেছে যে yet as Scott was nearing the pole, যখন মিস্টার স্কট, ব্রিটিশ লোকটা, সে যখন পোলের কাছাকাছি যাচ্ছিল, with the rest of the world still unaware of Amundsen's triumph, মানে তখনও কিন্তু পৃথিবীর মানুষজন জানে নাই যে অ্যামান্ডসন অলরেডি কি হয়ে গেছে, পৌঁছে গেছে। অ্যামান্ডসন যে ট্রায়াম্ফ মানে জয়লাভ করেছে, এটা তখন তো মানুষ জানে না। সিরাজ অ্যান্ড হিজ টিম সেইলড ইনটু অ্যান্টার্কটিকাস বে অফ ওয়েলস, যেহেতু বাকিরা জানে না, তো তারা কিন্তু যাওয়ার চেষ্টা করতেছে, সিরাজ এবং তার সাথের লোকজনরা অ্যান্টার্কটিকার এই বে অফ ওয়েলসে, ওয়েলস মানে তিমি, ইন দ্য স্মলেস্ট শিপ এভার,
to try its luck in these dangerous waters. মানে এত ছোট জাহাজ নিয়ে আর কেউ যায় নাই। মানে ব্যাপারটা হইলো যে অ্যামান্ডসন বা স্কট যদিও তারা আগে গেছে কিন্তু তাদের সাথে অনেক সাপোর্ট ছিল। অনেক বড় জাহাজ-টাহাজ ছিল, মানুষজন ছিল। বাট এই জাপানিজ লোকটা নোবু শিরেই সে গেছে সবচেয়ে ছোট নৌকা দিয়ে। এত ছোট নৌকা নিয়ে এত ডেঞ্জারাস জায়গায় আর কেউ কখনো যায় নাই। আমার প্রশ্নটা ছিল যে শিরেই যাওয়ার পরে আরো ছোট, ছোট নৌকা ওখানে গেছে কিনা? প্রশ্ন ছিল সিন্স শিরেইস অ্যারাইভড ইন অ্যান্টার্কটিকা স্মলার শিপস হ্যাভ মেড দ্য জার্নি। প্রশ্নটাতে একটা জিনিস খেয়াল করেন, এখানে বলেছে স্মলেস্ট, তাই না? দ্য স্মলেস্ট, সবচেয়ে ছোট। দ্য স্মলেস্ট তো সুপারলেটিভ, তাই না? এখানে বলেছে যে শিরেইস ওখানে পৌঁছানোর পরে স্মলার শিপস হ্যাভ অলসো মেড দ্য জার্নি। স্মলার হচ্ছে কম্পারেটিভ, স্মলেস্ট হচ্ছে সুপারলেটিভ। স্মলার মানে কি? তার এই যে সিরিজের যে নৌকাটা সেটার চেয়েও ছোট, তুলনামূলকভাবে আরো ছোট নৌকা ওখানে গেছে সাউথ পোলে। কিন্তু এখানে একটা শব্দ আছে এভার। এভার টু ট্রাই দিস। হ্যাঁ, এভার। এভার মানে এই পর্যন্ত, টিল দিস ডে। ওকে? সাপোজ আমরা অনেক সময় এরকম একটা এক্সপ্রেশন আছে, আমরা বলি যে দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ এভার। এভার, এভার মানে আজ পর্যন্ত এটাই আমার জীবনের সবচেয়ে সুখের দিন। তাহলে এখানে বলতেছে যে শিরেইজের যে নৌকাটা সেটা আজ পর্যন্ত সবচেয়ে স্মলেস্ট, এর থেকে কোনো ছোট নৌকা এখনো যায় নাই। তাহলে সবচেয়ে ছোট নৌকার চেয়ে কি ছোট সম্ভব? যেটা অলরেডি সুপারলেটিভ, তার থেকেও কি ছোট আর সম্ভব? সুপারলেটিভের চেয়ে ছোট তো আর সম্ভব হয় না। তাহলে ২ নম্বরের আনসারটা কি হবে? কি লেখা উচিত আমার? ফলস দিতে হবে। অ্যাবসোলিউটলি ফলস। থ্যাংক ইউ। লেটস গো টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। কি লিখেছে নেক্সট প্যারাগ্রাফে? সিন্স বয়হুড, ছোটবেলা থেকে, শিরেইজ হ্যাড ড্রিমড অফ বিকামিং আ পোলার এক্সপ্লোরার। ছোটবেলা থেকেই একজন পোলার এক্সপ্লোরার হতে চেয়েছিল। ড্রিমড অফ, স্বপ্ন দেখত। বিকামিং আ পোলার এক্সপ্লোরার মানে সাউথ পোলে যাবে, নর্থ পোলে যাবে, মেরুতে যাবে, স্বপ্ন দেখত। লাইক অ্যামান্ডসনের মতো হি ইনিশিয়ালি সেট হিজ সাইটস, ইনিশিয়ালি মানে অরিজিনালি, সেট হিজ সাইটস মানে তার ইচ্ছা, সেট হিজ সাইট মানে তার লক্ষ্য নির্ধারণ করা অন দ্য নর্থ পোল। অ্যামান্ডসনের মতো তারও প্রথম টার্গেট ছিল নর্থ পোল। বাট আফটার দ্য আমেরিকান রবার্ট পিয়েরি, কিন্তু যখন রবার্ট পিয়েরি সাহেব ক্লেইমড টু হ্যাভ রিচড ইট ইন 1909, যখন উনি রবার্ট পিয়েরি বলল যে আমি তো নর্থ পোলে পৌঁছে গেছি 1909 সালে, বোথ মেন হেস্টিলি মানে তাড়াহুড়া করে অল্টার্ড দেয়ার প্ল্যানস, তারা প্ল্যান চেঞ্জ করলো। কারণ তাদের টার্গেট কি? তাদের টার্গেট হচ্ছে যে নাম্বার 1 হইতে হবে, ফার্স্ট পারসন টু গো টু দ্য পোল। তো যেহেতু নর্থ পোলে অলরেডি একজন চলে গেছে, এখানে তো আর ফার্স্ট হওয়া যাবে না, এখন গেলে সেকেন্ড হইতে হবে। তখন তারা চিন্তা করলো যে তাহলে সাউথ পোলে যাইতে হবে। তারপর কি বলছে? ইনস্টেড দে উড এইম ফর দ্য লাস্ট বিগ প্রাইজ। তারা চিন্তা করলো যে এটাই তো লাস্ট, পৃথিবীতে তো পোল আছেই ২টা, সাউথ আর নর্থ। যেহেতু নর্থ পোল জয় হয়ে গেছে, এখন সাউথ পোলে যাইতে হবে। প্রথমে তাদের লক্ষ্য ছিল যে নর্থ পোলে যাবে। ইনিশিয়ালি তাদের লক্ষ্য ছিল তারা নর্থ পোলে যাবে। কিন্তু যখন নর্থ পোল জয় হয়ে গেল তারপরে তারা লক্ষ্য চেঞ্জ করলো। তাহলে এইটার আনসার হবে ট্রু। তাদের অরিজিনাল মানে ইনিশিয়াল আইডিয়া ছিল তারা নর্থ পোলে যাবে। ৪ নম্বর প্রশ্ন কি বলেছে? সাম জাপানিজ অফিশিয়ালস থট, কিছু জাপানিজ সরকারি কর্মকর্তারা ভেবেছিলেন শিরেইজেস ইন্টেনশন টু ট্রাভেল টু সাউথ পোল ওয়াজ পয়েন্টলেস। ৫ নম্বরে কি বলেছে? দ্য ব্রিটিশ টিম announced their decision to carry out scientific research in Antarctica। আচ্ছা, ব্রিটিশ টিম নিয়ে প্রশ্ন করেছে। তাহলে আমরা গল্পে ফিরে আসি। গল্পটা হচ্ছে যে রবার্ট পিয়েরি যখন নর্থ পোল জয় করে ফেললো, তখন নরওয়ের অ্যামান্ডসন এবং জাপানের নোবু শিরেইজ দুজনেই চিন্তা করলো যে তাহলে আমরা সাউথ পোলে যাব। তারপর কি ঘটলো? ইন জানুয়ারি 1910 সালে জানুয়ারির, শিরেইজ পুট হিজ প্ল্যানস বিফোর জাপানিজ গভর্নমেন্ট অফিশিয়ালস। শিরেইজ জাপানিজ গভর্নমেন্ট অফিশিয়ালদের সামনে তার পরিকল্পনাটা জানাইলো। প্রমিসিং টু রেইজ দ্য ফ্ল্যাগ অ্যাট দ্য সাউথ পোল উইদিন 3 ইয়ার্স। সে বলল আমি 3 বছরের মধ্যে জাপানের পতাকা সাউথ পোলে লাগাবো। ফর মেনি অফ দেম, এই যারা গভর্নমেন্ট অফিশিয়াল অনেকেই, দ্য কোশ্চেন ওয়াজন্ট কুড হি ডু ইট। তারা এটা চিন্তা করতেছিল না যে সে পারবে কিনা, বাট হোয়াই উড ইট বি ওয়ার্থ ডুইং। তারা ভাবতেছিল যে এটা করে লাভটা কি।
কি লাভ ওখানে গিয়ে পতাকা লাগায়? 15 ইয়ার্স আর্লিয়ার 15 বছর আগে দ্য ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল কংগ্রেস হ্যাড সেড দ্যাট 15 বছর আগে ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল কংগ্রেস বলেছিল যে দ্য লাস্ট আননোন কন্টিনেন্ট দ্য অ্যান্টার্কটিক offered the chance to add to knowledge in almost every branch of science. অ্যান্টার্কটিকে যদি কেউ যেতে পারে ওটা রিসার্চ করলে সেখানে বিজ্ঞানের প্রত্যেকটি ব্রাঞ্চে মানে প্রত্যেকটি ধারাতেই আমরা কি পাবো নতুন নলেজ পাবো। সো লাইক দ্য ব্রিটিশদের মতো Shirais presented his expedition as a search for knowledge. He would bring back fossils, make meteorological measurements and explore unknown parts of the continent. সে বলল যে আমি ফসিল আনবো, উল্কার টুকরা আনবো, বিভিন্ন রকমের আননোন তথ্য আমি নিয়ে আসবো। তো 4 নাম্বার যে প্রশ্নটা যে some Japanese officials thought Shirai's intention to travel to South Pole was pointless. What should be the answer? 4 নাম্বারটা absolutely true. Thank you so much. যারা কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, অ্যাবসোলিউটলি ট্রু। তারা প্রথমে চিন্তা করছিল যে এটা আসলে কোনো প্রয়োজন নাই, পয়েন্টলেস। তারপরে 5 নাম্বারের প্রশ্নে করেছে যে ব্রিটিশ টিম অ্যানাউন্সড দ্য ডিসিশন বিফোর সিরিজের আগে তারা ঘোষণাটা দিছে কিনা। ব্রিটিশরা আগে বলেছে কিনা ঘোষণাটা, অ্যানাউন্সমেন্টটা কখন দিয়েছিল ব্রিটিশরা বা সিরিজ কখন দিয়েছিল অ্যানাউন্সমেন্ট, এরকম কথা আমরা এখনো পাইনি। তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট প্যারাগ্রাফে। ওকে, সো দ্য নেক্সট প্যারাতে কি বলছে, দ্য রেসপন্স ফ্রম দ্য গভর্নমেন্টের যে রেসপন্স ওয়াজ কুল। কুল মানে হোয়াট ডাজ ইট মিন? কুল ঠান্ডা, তাই না? কুল মানে হলো ঠান্ডা, মানে কোনো রকমের এক্সাইটমেন্ট নাই। তাহলে দ্য রেসপন্স ফ্রম দ্য গভর্নমেন্ট ওয়াজ কুল। হাউএভার অ্যান্ড Shirais struggled to raise fund. মানে গভর্নমেন্ট খুব একটা আগ্রহ দেখাইলো না এবং Shirais'ের টাকা পয়সার সমস্যা হয়ে গেল, কারণ এত বড় একটা এক্সপেডিশন করতে হলে তো টাকা লাগবে। ফর্চুনেটলি আ ফিউ মান্থস লেটার, কিছু কয়েক মাস পরে জাপানস ফর্মার প্রাইম মিনিস্টার, জাপানের যে আগের প্রাইম মিনিস্টার ছিল শিজেনবু কুমা, কেম টু Shirais's রেস্কিউ। উনি এসে Shiraisকে হেল্প করলেন। উইথ কুমাস ব্যাকিং, কুমার যে ফাইন্যান্সিয়াল টাকা পয়সা পেলো, ফান্ড পেলো, Shirais got together just enough money to buy and equip a small ship. ছোট্ট একটা শিপ কিনলো, যেটা আমরা জানি এখন যে স্মলেস্ট, সবচেয়ে ছোট জাহাজটা সে কিনলো এবং এটাকে সে ইকুইপমেন্ট দিল আর কি। ইকুইপ করা মানে তৈরি করলো। হি ইভেনচুয়ালি অ্যাকোয়ার্ড আ সায়েন্টিস্ট, সে একজন সায়েন্টিস্টকে জোগাড় করলো, কল্ড তেরুটারো তাকেদা। মিস্টার তাকেদা, তাকে সে কন্ট্যাক্ট করলো। At the end of November 1910, 1910 সালের নভেম্বরের শেষের দিকে, হিজ শিপ দ্য কাইনান মারু হচ্ছে তার জাহাজের নাম, তার কাইনান মারু তার জাহাজটা ফাইনালি লেফট টোকিও থেকে যাত্রা শুরু করলো উইথ 27 ম্যান অ্যান্ড 28 সাইবেরিয়ান ডগস। 28টা কুকুর এবং 27 জন মানুষ নিয়ে তারা যাত্রা শুরু করলো। ওকে, তো এখানে আমাদের প্রশ্ন কি ছিল? 5 নম্বরে ব্রিটিশ টিম অ্যানাউন্সমেন্ট পরে দিয়েছে না আগে দিয়েছে, তাই না? এরকম প্রশ্ন ছিল। আচ্ছা, ব্রিটিশ টিম নিয়ে আর কথাবার্তা বলতেছে না, নবুর যে যাত্রা সেটা নিয়ে কথা বলতেছে। 6 নম্বর প্রশ্নে কি ছিল দেখি, এটা তো 5 নাম্বার। 6 নম্বর প্রশ্নে কি বলছিল দেখেন, Shirais found it easy to raise the money he needed for his trip. তাহলে Shirais কি খুব সহজেই টাকা ম্যানেজ করতে পেরেছিল, নাকি তার টাকা ম্যানেজ করতে কষ্ট হয়েছে? প্রথমে তো সরকার তাকে কোনো টাকা পয়সা দেয় নাই, পরে প্রাইম মিনিস্টার মানে প্রাক্তন প্রাইম মিনিস্টার এসে তাকে কিছু টাকা পয়সা দিয়েছে। তাহলে আমাদের যে প্রশ্ন করছে সেটার উত্তর কি হওয়া উচিত? নাম্বার 6 অ্যাবসলিউটলি ফলস হওয়া উচিত। এখন একটা মজার ব্যাপার হলো যে নাম্বার 6 যেহেতু পেয়ে গেছি এবং সেটাকে আমরা ফলস বলতেছি, তাহলে নাম্বার 5 এর আনসার কিন্তু এখন অটোমেটিকলি হয়ে যাচ্ছে, কারণ ব্রিটিশদের অ্যানাউন্সমেন্ট নিয়ে আর কোনো কথা আসার চান্স নাই, সিকোয়েন্স তো আর ব্রেক হচ্ছে না। তাহলে 5 এর আনসার আমরা অটোমেটিকলি কি দিয়ে দিতে পারবো এখন? নট গিভেন দিয়ে দিতে পারবো, তাই না? 7 নাম্বার প্রশ্নে কি বলছে, এ প্রিভিয়াস প্রাইম মিনিস্টার অফ জাপান পারসুয়েডেড আ সায়েন্টিস্ট টু গো উইথ Shirais'ের সাথে একজন সায়েন্টিস্ট গিয়েছিল, তার নাম ছিল তাকেদা, তাই না? যে
হি ইভেন্চুয়ালি, হি বলতে কে? মিস্টার শিরেইজ। শিরেইজ eventually acquired a scientist to called তেরুতারো তাকেদা। এখন প্রশ্ন করা হয়েছে যে এই সায়েন্টিস্টকে মিস্টার প্রাইম মিনিস্টার মানে আমাদের যে মিস্টার কুমা প্রিভিয়াস প্রাইম মিনিস্টার উনি কনভিন্স করেছে কিনা? ৭ নম্বর প্রশ্ন। A previous prime minister of Japan persuaded a scientist to go with শিরেইজ। এ সায়েন্টিস্ট বলেছে। সরাসরি তাকেদার নাম কিন্তু বলে নাই। একজন সায়েন্টিস্টের কথা বলেছে। হোয়াট ডু ইউ থিংক? নাম্বার 7 এর আনসার কি হওয়া উচিত? ওখানে বলল যে শিরেইজ হচ্ছে একজন সায়েন্টিস্টকে অ্যাকুয়ার করেছে। অ্যাকুয়ার করা মানে হলো কাউকে কালেক্ট করা, হায়ার করাও বলতে পারেন। অ্যাকুয়ার মানে কোনো কিছুকে কালেক্ট করা বা হায়ার করা। তাহলে প্রাইম মিনিস্টার তাকে পারসুয়েট করেছে কিনা? ওই সায়েন্টিস্টকে, একজন সায়েন্টিস্টকে প্রাইম মিনিস্টার পারসুয়েট করেছে কিনা? এটা হচ্ছে প্রশ্ন। প্রাইম মিনিস্টার কাউকে মানে কোনো সায়েন্টিস্টকে পারসুয়েট করেছে এরকম কোনো কথা তো বলেনি, তাই না? অ্যাবসোলিউটলি। ইউ গাইজ আর অন পয়েন্ট। 7 নট গিভেন। কেন? বিকজ এখানে প্রাইম মিনিস্টার কোনো সায়েন্টিস্টকে পারসুয়েট করেছে তাও বলে নাই, করে নাই সেটাও বলে নাই। আমরা কি দ্য ওয়েদার দ্যাট স্লোড ডাউন সিরিজেস প্রোগ্রেস, আবহাওয়ার কারণে সিরিজের যাত্রাটা স্লো হয়ে গিয়েছিল, এরকম কথাও আমরা এখনো পাইনি। ঠিক আছে, গল্পে ফিরে যাই। তো 27 জন মানুষ এবং 28টা কুকুর নিয়ে তারা যাত্রা শুরু করলো। বিফোর লিভিং, যাওয়ার আগে সিরিজ কনফিডেন্টলি আউটলাইন্ড হিজ প্ল্যানস টু দ্য মিডিয়ার সামনে। হি উড সেল টু নিউজিল্যান্ড, সে নিউজিল্যান্ডে যাবে। দেন রিচ অ্যান্টার্কটিকাতে পৌঁছাবে ফেব্রুয়ারিতে, ডিউরিং দ্য সাউদার্ন সামার, যখন সেখানে সামার থাকে। অ্যান্ড দেন প্রসিড টু দ্য পোল, তারপরে সে পোলে যাবে দ্য ফলোয়িং স্প্রিং, পরবর্তী স্প্রিংয়ে, মানে সামার শেষ হয়ে যখন স্প্রিং আসবে তখন সে সাউথ পোলে পৌঁছাবে। দিস ওয়াজ নট টু বি, কিন্তু এইটা হয় নাই, এই ঘটনাটা ঘটে নাই, তার প্ল্যান সফল হয় নাই। ব্যাড ওয়েদার ডিলেইড দ্য এক্সপিডিশন, খারাপ ওয়েদারের কারণে তার এই যাত্রাটা ডিলে হয়ে গেছে। অ্যান্ড দে ডিড নট রিচ নিউজিল্যান্ড আনটিল ফেব্রুয়ারির আগে সে নিউজিল্যান্ডে পৌঁছাইতেই পারে নাই। অ্যামান্ডসেন অ্যান্ড স্কট অলরেডি বিন ইন অ্যান্টার্কটিকা ফর এ মান্থ। তো অ্যামান্ডসেন এবং স্কট কিন্তু অলরেডি তখন কি অ্যান্টার্কটিকাতে 1 মাস আগে পৌঁছে গেছে এবং উইন্টারের জন্য তারা অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করে দিছে। মানে এখানে সে ব্যাড ওয়েদারের কারণে শিরেইজ পিছায় পড়ছে। এখন প্রশ্ন ছিল 8 নাম্বার প্রশ্ন, যে দ্য ওয়েদার দ্যাট স্লোড সিরিজেস প্রোগ্রেস টু নিউজিল্যান্ড ওয়াজ আনইউজুয়ালি ব্যাড ফর দ্য সিজন। আনইউজুয়ালি, যে ওয়েদারের কারণে সিরিজ পিছায় পড়ছে সেটা আনইউজুয়াল ছিল। ওই সিজনে সাধারণত ওই এত খারাপ আবহাওয়া থাকে না। খেয়াল করেন, এই যেখানে বললো আনইউজুয়ালি ব্যাড, আনইউজুয়াল মানে ওই ওয়েদারটা সেখানে আনইউজুয়াল কিনা। ব্যাড ওয়েদারে পড়ছে সেটা তো বুঝলাম, কিন্তু সেই খারাপ ওয়েদারটা আনইউজুয়াল, মানে সাধারণত ওই সময়ে এত খারাপ ওয়েদার থাকে না, এরকম কোনো কথা কি প্যাসেজে আছে? তাহলে ওখানে বলেছে যে ব্যাড ওয়েদার, কিন্তু ব্যাড ওয়েদারটা আনইউজুয়াল কিনা এটা কিন্তু সেখানে বলে নাই। দ্যাটস ওয়াই আমরা 8 নাম্বারের আনসারটা কিন্তু করতে পারতেছি না। এই যে আনইউজুয়াল শব্দটা, এই শব্দটা কিন্তু আমাদেরকে আনসার চেঞ্জ করে দিল। এবং এখানে আরেকটা ঘটনা ঘটেছে, দেখেন আপনারা খেয়াল করে, যে পরপর 2টা নট গিভেন হয়েছে, যেটা খুব রেয়ার। সাধারণত পরপর 2টা নট গিভেন আসে না, বাট এখানে কিন্তু পরপর 2টা নট গিভেন আসছে। তো সিরিজ কি করলো দেখেন, ইন নিউজিল্যান্ড, নেক্সট প্যারাগ্রাফ, লোকাল রিপোর্টাররা নিউজিল্যান্ডে, লোকাল রিপোর্টাররা ওয়ার অ্যাস্টনিশড মানে কি, মানে অবাক হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া। কেন? দ্য শিপ ওয়াজ হাফ দ্য সাইজ অফ অ্যামান্ডসেনস শিপ, অ্যামান্ডসেনের যে জাহাজ তার অর্ধেক হচ্ছে এই সিরিজের জাহাজ। ট্রু, ইট ওয়াজ রিইনফোর্সড উইথ আয়রন প্লেটস, যে ঠিক আছে, ট্রু মানে ঠিক আছে, যেটা আয়রন প্লেট লাগিয়েছে, তারা লোহার পাত লাগিয়েছে, এক্সট্রা উড দিয়েছে, অতিরিক্ত কাঠ লাগিয়েছে। বাট দ্য শিপ হ্যাড অনলি দ্য ফিবল একটা শব্দ, FEEBLE, ফিবল মানে খুব দুর্বল। বলছে দ্য শিপ হ্যাড অনলি দ্য ফিবলেস্ট ইঞ্জিন, খুবই দুর্বল ইঞ্জিন এটার, টু হেল্প ফোর্স ইটস ওয়ে থ্রু দ্য আইস, তো মানে বরফ ভেঙে আগানোর জন্য এটা জাহাজের ইঞ্জিনটা খুব দুর্বল। ফিউ ডাউটেড সিরিজেস কারেজ, এখানে ফিউ মানে হচ্ছে 0, ওকে? আপনারা তো জানেন যে ফিউ মানে হলো নো অথবা নান। তাহলে বলছে ফিউ ডাউটেড, কেউ ডাউট করে নাই, নোবডি ডাউটেড সিরিজেস কারেজ, সিরিজের যে
মানে সাহস আছে, এইটা নিয়ে কিন্তু কারো কোনো সন্দেহ নাই। নোবডি ডাউটেড। বাট মোস্ট রেকন মানে চিন্তা করা। এটা আপনারা স্পিকিং এ ব্যবহার করতে পারেন। I think না বলে I reckon, ওকে? I wonder, I suppose আমরা I think শব্দটা একটু স্পিকিং এ বেশি ব্যবহার করি। I think না বলে একবার বললেন I think it is quite an interesting question. এবার আপনি reckon বলেন। I reckon it is quite expensive. সাপোজ বলেন। I suppose I can go there. রাইট? তাহলে wonder বলেন। I wonder if it would rain today. I think এর পরিবর্তে I reckon, I suppose, I wonder একটু স্পিকিং এর ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। রাইটিং এ তো আসলে এটা খুব একটা লাগবে না। স্পিকিং এ একটু কাজে লাগবে। তাহলে এখানে কি বলছে? যে nobody doubted, কেউ তার এই সাহস নিয়ে ডাউট করে নাই। বাট তারা ভাবতেছিল the expedition be ill prepared, রাইট? তারা চিন্তা করল যে তার প্রিপারেশনটা খুব দুর্বল প্রিপারেশন। ill prepared মানে weak preparation, দুর্বল প্রিপারেশন। As the Japanese had only lightweight sledges, তার স্লেজগুলা খুবই হালকা for transport across the ice, এই যে বরফের উপর দিয়ে যাওয়ার জন্য এটা খুব একটা শক্ত না। Made of bamboo and wood, আমরা জানি যে জাপানে ওরা অনেক কিছুই বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করে। তো তার স্লেজগুলা কি? স্লেজ মানে কি? স্লেজ মানে অনেক সময় আপনারা দেখেছেন হয়তো যে কুকুরে টানা গাড়ি। তো বলতেছে যে তার স্লেজগুলা খুবই হালকা, বাঁশের তৈরি। রিপোর্টারদেরকে নিয়ে যে প্রশ্নটা করা হয়েছে ৯ নাম্বার প্রশ্নটা সবাই দেখেন। কোয়েশ্চেন নাম্বার 9, ট্রু ফলস আমাদের আনসার হয়ে গেছে, তাই না? ট্রু ফলস এর ৪, ৫, ৬, ৭, ৮ সবগুলো আনসার আমাদের হয়ে গেছে। ৯ নাম্বারটা দেখি। ৯ নাম্বার, যখন রিপোর্টাররা নিউজিল্যান্ডের সিরাজের সাথে দেখা করল, দে ওয়্যার, তারা কি হয়েছিল? শুধু ভার্বগুলা খেয়াল করেন। কনসার্নড, ইমপ্রেসড, সার্টেন, সারপ্রাইজড। এবার বাকি অংশটা পড়েন। কনসার্নড অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ হিজ ইকুইপমেন্ট, তার ইকুইপমেন্টের কোয়ালিটি নিয়ে তারা মানে কনসার্নড ছিল। ইমপ্রেসড উইথ দ্য ডিজাইন অফ দ্য শিপ, শিপের ডিজাইন দেখে তারা ইমপ্রেস হয়েছে। সার্টেন হি ওয়াজ আনঅ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার্স, যে সে এটার বিপদ সম্পর্কে জানে না। সারপ্রাইজড বাই দ্য ব্রেভারি হি ডেমনস্ট্রেটেড, তার সাহস দেখে তারা সারপ্রাইজ হয়েছে। তাহলে রিপোর্টাররা আসলে কি হয়েছে? রিপোর্টাররা কি তার শিপের ডিজাইন দেখে ইমপ্রেস হয়েছে? এখানে কি তাই বলেছে যে তার শিপটা দেখে তারা ইমপ্রেসড? তারা কিন্তু ইমপ্রেস হয় নাই, তাই না? তারা বলতেছিল যে কি ব্যাপার, এত হালকা পাতলা, হ্যাঁ, দুর্বল ইঞ্জিন, খুব দুর্বল ইঞ্জিন, তাই না? তাহলে এটাকে আমরা এলিমিনেট করতে পারি। দে ওয়ার নট ইমপ্রেসড বাই দ্য ডিজাইন। ওকে? ডেঞ্জার নিয়ে কোনো কথা হইছে কি? বিপদ, সামনে বিপদ আছে, এরকম বিপদ নিয়ে কোনো কথা হয় নাই। এটা অ্যাবসোলিউটলি বাদ। তাহলে এ এবং ডি এর মধ্য থেকে একটা দিতে হবে। সারপ্রাইজড বাই দ্য ব্রেভারি হি ডেমনস্ট্রেটেড আর কনসার্নড অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ হিজ ইকুইপমেন্ট। যেকোনো একটা আনসার হবে। তাহলে আপনারা একটু কমেন্টে লেখেন কি হবে আনসার। এক্সাক্টলি। তাহলে রাইট আনসার কি হবে? এ হবে। আসলে তাদের রিপোর্টাররা তারা সবাই খুব দুশ্চিন্তিত ছিল। তারা মানে কনসার্ন ছিল যে ওদের যে নৌকাটা, এটা এত দুর্বল ইঞ্জিন, এটা আসলে কি পারবে কিনা? এটা তো ফিবল একটা ইঞ্জিন, কিভাবে এটা যাবে? এবং এটার যে বাঁশ-টাশ দিয়ে বানাইছে তাদের স্লেজগুলা, ঠিক আছে? ইকুইপমেন্টের এই কোয়ালিটি নিয়ে তাদের অনেক কনসার্ন ছিল। তাহলে রাইট আনসার হবে এ। তাহলে ৯ নাম্বারের আনসার আমরা পেয়ে গেলাম। ১০ নাম্বার প্রশ্নে কি বলেছে? হোয়াট আর উই টোল্ড অ্যাবাউট দ্য ক্যাপ্টেন অফ দ্য কাইনান মারু ইন দ্য 5th প্যারাগ্রাফ। ৫ম প্যারাগ্রাফে সিরাজের নৌকার নাম ছিল কাইনান মারু। কাইনান মারুর যে ক্যাপ্টেন, তার ব্যাপারে আমরা কি জানতে পেরেছি ৫ম প্যারাগ্রাফে? দেখি আমরা এটার ক্যাপ্টেনকে খুঁজে পাই কিনা। কি বলতেছে দেখেন। বাট সিরাজেস বিগেস্ট চ্যালেঞ্জ ওয়াজ টাইম। সিরাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল টাইম। তাহলে সে তো একটু লেটে পৌঁছাইছে, তাই না? অ্যান্টার্কটিকা ইজ অনলি অ্যাক্সেসেবল বাই সি ফর এ ফিউ উইকস ইন সামার। অ্যান্টার্কটিকাতে অল্প কিছু সপ্তাহ শুধুমাত্র জাহাজে করে যাওয়া যায়। অ্যান্ড এক্সপেডিশনস ইউজুয়ালি এইমড টু অ্যারাইভ ইন জানুয়ারি অর ফেব্রুয়ারি, এবং যারা এখানে এক্সপিডিশন করতে যায় তারা সবাই জানুয়ারি ফেব্রুয়ারিতে পৌঁছানোর চেষ্টা করে। ইভেন উইথ দেয়ার ডিটারমিনেশন অ্যান্ড ডেয়ারিং, তাদের সাহস এবং যে ডিটারমিনেশন ছিল তার সত্ত্বেও
our Japanese friends are running it rather fine. তো বলতেছে যে তারা যদিও তাদের সাহস আছে, ডিটারমিনেশন আছে, বাট দে ওয়ার রানিং ইট রাদার ফাইন। খুব মানে ডেডলাইনের কাছে চলে আসছে। Wrote local reporters, রিপোর্টাররা লিখেছে এটা। Nevertheless, on 11th February, ফেব্রুয়ারি 11 তারিখে, the Kainan Maru left New Zealand and sailed straight into the worst weather the captain had ever seen. কাইনান মারু আবার যখন তারা নিউজিল্যান্ড থেকে যাত্রা শুরু করেছে, তারা এত বাজে ওয়েদারে পড়েছে যে কাইনান মারুর যে ক্যাপ্টেন ছিল সে এত বাজে ওয়েদার কখনো দেখে নাই। দেন অন 6th মার্চ, মার্চের 6 তারিখ, দে অ্যাপ্রোচড দ্য কোস্ট লাইন অফ অ্যান্টার্কটিকাস রস সি। অ্যান্টার্কটিকার রস সি এর কোস্ট লাইনে তারা পৌঁছে গেল, লুকিং ফর এ প্লেস টু ল্যান্ড। কোথায় তারা নামবে জাহাজ থেকে, জায়গা খুঁজতেছিল। দ্য আইস বিগান টু ক্লোজ ইন, কিন্তু চারপাশ থেকে বরফ তাদেরকে ঘিরে ধরলো। এই যে ক্লোজ ইন কথাটা, ক্লোজ ইন মানে ঘিরে ধরা। চারপাশ থেকে বরফ তাদেরকে ঘিরে ধরলো, থ্রেটেনিং টু ট্র্যাপ দেম ফর দ্য উইন্টার। কিন্তু ওখানে যদি তারা আটকে যায় বরফের মধ্যে, তাহলে পুরো উইন্টারেই তাদেরকে ওখানে থাকতে হবে, জাহাজটা আর নড়তে পারবে না। অ্যান এক্সপেরিয়েন্স নো ওয়ান ওয়াজ লাইকলি টু সার্ভাইভ, এবং এটা যদি হয় তারা সবাই মারা যাবে সেখানে। উইথ আ রিমার্কেবল পিস অফ সিম্যানশিপ মানে নাবিকদের যে দক্ষতা সেটাকে বলা হয় সিম্যানশিপ। খুব দক্ষ থাকলে সেটাকে সিম্যান বলে আর কি, যখন একজন নাবিক খুব এক্সপিরিয়েন্সড হয়। উইথ এ রিমার্কেবল মানে হচ্ছে অভূতপূর্ব, বিস্ময়করভাবে তার দক্ষতা দিয়ে দ্য ক্যাপ্টেন স্টিয়ার্ড দ্য শিপ আউট অফ দ্য আইস, এই বরফ থেকে জাহাজটাকে বের করে আনছে, অ্যান্ড টার্নড নর্থ, এবং নর্থে যাওয়া শুরু করছে। দে উড হ্যাভ টু ওয়েট আউট দ্য উইন্টার ইন ওয়ার্মার ক্লাইমেট, মানে তারা ফিরে গেছে আর কি, আবার একটু অন্যদিকে চলে গেছে যে আমাদেরকে উইন্টারটা ওয়েট করতে হবে, উইন্টার শেষ হলে আবার আমরা আসতে পারবো। তাহলে প্রশ্ন করা হয়েছে, 10 নম্বর প্রশ্নে প্রশ্ন করা হয়েছে যে হোয়াট আর উই টোল্ড অ্যাবাউট দ্য ক্যাপ্টেন অফ কাইনান মারু ইন 5th প্যারাগ্রাফ। এ বি সি ডি চারটা অপশনের মধ্যে আপনাদের কি মনে হয়? বি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, হিজ স্কিল অ্যাট সেলিং সেভড দ্য বোট অ্যান্ড দ্য ক্রু। তাদের সবার জীবন সে বাঁচাইছে, বিকজ ওখানে আটকে গেলে বলছিল যে দে উড নট সার্ভাইভ, উইন্টারে ওরা এখানে বাঁচতে পারতো না। তো হি সেভড এভরি ওয়ানস লাইফ, অ্যাবসলিউটলি কারেক্ট। তার স্কিল, দক্ষতার কারণে সবাই বেঁচে গেছে, তাই না? অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ সো মাচ। নাও this is passage number 1, first passage. This particular passage is from Cambridge Official Guide. আপনাদের যাদের কেমব্রিজের 10 থেকে 18 পর্যন্ত হয়ে গেছে, সলভ হয়ে গেছে, আপনারা কেমব্রিজ অফিসিয়াল গাইডটা করতে পারেন। আস্তে আস্তে আমরা মোর ডিফিকাল্ট প্যাসেজের দিকে যাব, রাইট? উইল গো টুয়ার্ডস মোর ডিফিকাল্ট প্যাসেজেস। যদি কোনো প্রশ্ন থাকে বাসায় করার সময়, যদি কোনো কোশ্চেন ফেস করেন, প্রবলেম ফেস করেন, ডু লেট মি নো। আমাকে কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপে অডিও মেসেজ পাঠায়, হ্যাঁ, যে স্যার এটা কি হবে, এটা কে হবে। তো যারা রেগুলার যোগাযোগ রাখতেছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, যেহেতু আপনারা হার্ডওয়ার্ক করতেছেন। সবাইকে আমি অনুরোধ করব যে ডু কিপ ইন টাচ উইথ মি, মেক শিওর দ্যাট ইউ ফিল মোটিভেটেড, যেটা যেখানে আটকাবেন আমার সাথে কথা বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।